আমরা পড়াতে চলে যাচ্ছি। দাঁড়াও আমরা আজকে কিছু টপিকস পড়বো। যাই ফার্স্টে আমরা চলে যাচ্ছি ডিজিজে। গতদিন আমরা প্রথম একটা ডিজিজ পড়েছিলাম। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আজকে এখন যে রোগটা নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে টিটেনাস। ঠিক আছে, ধনুষ্টঙ্কার। গতদিন আমরা একটা ডিজিজ পড়েছিলাম, সেটার নাম ছিল ম্যাস্টাইটিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ অফ দ্য মিল্কিং অ্যানিমেল, অর্থাৎ মিল্ক কাউ অথবা যেটাই বলি না কেন। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টিটেনাস। তো টিটেনাস একটা হচ্ছে একটা সিরিয়াস এবং অন দ্য সেন্টার ফ্যাটাল কিছু ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয়, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম টিটানি নামের একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে আসলে এই টিটেনাস রোগটা হয়। এবং মনে রাখবো যে এটা হচ্ছে এনি বয়স, যে কোনো বয়সের অ্যানিমেলকে আসলে এরা এফেক্ট করতে পারে। সেটা হতে পারে একটা হর্স, ক্যাটেল, শিপ, গোট, এগুলো সব থেকে বেশি কমন। এগুলোকে এফেক্ট করতে পারে ক্লস্ট্রিডিয়াম টিটানি একটা ব্যাকটেরিয়া। এখন দেখো কজাল এজেন্টটাকে কে করে? ক্লস্ট্রিডিয়াম টিটানি। এগুলো কি থাকে? এগুলো ক্লস্ট্রিডিয়ামের অনেকগুলো হচ্ছে স্পোর থাকে, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, ফর্ম স্পোর্স রেজিস্ট্যান্ট টু এনভায়রনমেন্ট আউটলেট। বছরের পর বছর এই স্পোর গুলো থেকে যায়। আর একটা কথা মনে রাখো, এই যে তোমার ধনুষ্টঙ্কারের মতো মানে সেই হচ্ছে হাত পা বাঁকিয়ে বুকিয়ে একেবারে মৃগী রোগীর মতো তৈরি করছে কন্ডিশন, এইটার সময় টিটানোস্পাজমিন নামের একটা টক্সিন তারা রিলিজ করে। হাত পায়ের মাসল গুলো শক্ত হয়ে যায়, স্টিফেনিং হয়ে যায়। টিটেনাসের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তোমার শরীরে বা তোমার অ্যানিমেলের শরীরে কোনো ওন্ড, কাটা দাগ অথবা কাটা থাকতে হবে। সো ওন্ডস অর ইনজুরিজ, ইনট্যাক্ট স্কিন দিয়ে টিটেনাস যাইতে পারবে না। তোমার যদি কোথাও লোহা টোহাতে কাটো, বলা হয় যে হ্যাঁ টিটেনাসের একটা টক্সিন নাও, টিটেনাস ভ্যাকসিন নিয়ে নাও। এগুলো নেওয়ার একটু কারণ দাম খুব বেশি না, কিন্তু কাইন্ডলি নিয়ে নিবা। হ্যাঁ, ইফেক্টসটা কি করে জানো? এটা হচ্ছে বেসিক্যালি টিটেনাসের কাজ হচ্ছে নার্ভ সেলের, যে নার্ভ সেলের ফাংশন আছে ওটাকে তারা ড্যামেজ করে। দ্যাটস ওয়াই মাসেল স্টিফনেস হয়ে যায় এবং মাসেলটা স্পাজম করে, মোচড়ামুচড়ি করে এবং মাসেলটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এইটার মেইন ক্ষতিকর হচ্ছে এটা টিটানোস্পাজমিন নামের একটা কি করে, টিটানোস্পাজমিন একটা হচ্ছে তোমার টক্সিন রিলিজ করে, এটাই তোমার মাসেল স্টিফেনিং করে দেয়। এখন দেখো সব ধরনের ম্যামালসকে এরা আক্রান্ত করতে, আমি দ্রুত যাব একটু। সব ধরনের কালকে যেহেতু ক্লাস করাইনি আজকে, সো কালকেরটাও শেষ করবো। টিটেনাস ক্যান এফেক্ট অল কাইন্ডস অফ ম্যামালস ইনক্লুডিং হর্স, ক্যাটল, শিপ, গোট, সোয়াইন, ডগ। ম্যামালস মানে স্তন্যপায়ী, ডগ, ক্যাট, ইভেন হিউম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো সাইন এন্ড সিমটমটা কি। দ্য ক্লিনিক্যাল সাইন অফ টিটেনাস typically develop within 7 to 14 days after exposure to the bacterium. তোমার একটা ব্যাকটেরিয়া তোমার বডিতে যাওয়ার পরে, অ্যানিমেল বডিতে যাওয়ার 7 থেকে 14 দিনের মধ্যে, 1 থেকে 2 উইকস এর মধ্যে এই ক্লিনিক্যাল সাইন গুলো ওরে করে দেবে। ফার্স্ট সাইন হচ্ছে স্টিফনেস হয়ে যাবে, মাসেলটা শক্ত হয়ে যাবে, এন্ড ডিসকমফোর্ট ইন দ্য মাসেল অ্যান্ড দ্য হেড অ্যান্ড নেক। গলা এবং মাথার যে মাসেল আছে ওটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দিস ক্যান প্রোগ্রেস টু জেনারেলাইজড মাসেল রিজিডিটি, ডিফিকাল্টিস। যখন যদি তোমার মুখের মাসেল শক্ত হয়ে যায়, হাঁ করবা কেমনি, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং অ্যান্ড লক জ, মানে মনে হবে যে মানে কিছু আছে না যে বাচ্চা খাবে না খাবে না খাবে না, মুখ দাঁত দুইটা, দাঁতের পাতি দুইটা একসঙ্গে লাগায় রাখছে, এক্স্যাক্টলি ওরকম লক জ হয়ে যাবে। কারণ আমার হেডের মাসেল এবং আমার যে মুখের মাসেল আছে, ফেসের মাসেল বা নেকের মাসেল, এগুলো স্টিফেনিং হয়ে গেছে। মাসেল স্টিফনেসই প্রথম ইয়া। তো মাসেল যদি হেডেরটা স্টিফেনিং হয়ে যায়, সোয়ালোইং এর ডিফিকাল্টি হবে, গেলাতে সমস্যা হবে। হ্যাঁ, মাসেল স্টিফনেসের জন্য সোয়ালো করতে পারবে না, গিলতে পারবে না, মাসেল স্পাজম হবে, এন্ড দ্য সেম টাইম হচ্ছে জ্বর থাকবে, ফিভার থাকবে অফকোর্স, যেহেতু একটা ডিজিজ, মাইক্রোঅর্গানিজম ইনফেকশাস ডিজিজ। হার্ট রেট বেড়ে যাবে। হ্যাঁ, ইলিভেটেড হার্ট রেস, ইনক্রিজ হার্ট রেস, হ্যাঁ ট্যাকাকার্ডিয়া বলে। সোয়েটিং হবে, এক্সেসিভ সোয়েটিং হবে, ঘামবে প্রচুর পরিমাণে। মেইন কথা, মেইন সাইন হচ্ছে স্টিফেনিং অফ দ্য মাসেলস অফ দ্য ভেরিয়াস অর্গানস অর বিভিন্ন লোকের, লাইক হচ্ছে হেড, নেক, ফেস, এগুলা। আর ইরিটেবিলিটি, খুবই বিরক্ত হবে অ্যানিমেলটা, রেস্টলেসনেস থাকবে, একটু কাছে কাছে গেলে খুবই বিরক্ত হচ্ছে। ঠিক আছে, যদি তুমি এই প্রাথমিক দিকের সাইন গুলো দেখার সাথে সাথে ট্রিটমেন্ট না করো, অ্যানিমেল কিন্তু মারা যাবে। Swift medical attention is necessary or essential for proper management to prevent complication. Further complication নিভাইতে হলে দ্রুত ফার্স্ট সাইন দেখা যাওয়ার যে স্টিফনিং একটু শুরু হওয়ার সাথে সাথে তুমি ট্রিটমেন্ট শুরু করলে এটা ভালো আইডিয়া দিবে।
এখন দেখো ডায়াগনোসিস কিভাবে করবা। টিটেনাস ইজ অফেন ডায়াগনোসড বেসড অন দ্য ক্লিনিক্যাল সাইন। ক্লিনিক্যাল সাইন দেখে করা যায়। তারপরেও ল্যাবরেটরি টেস্ট ছাড়া তো ফাইনাল, আমরা গতদিন বলেছি ল্যাবরেটরি টেস্ট হচ্ছে আমাদের নিয়ার টু অ্যাকুরেট বা একেবারে অ্যাকুরেট রেজাল্টটা দেয় আসে আসলে। হ্যাঁ, হিস্ট্রি নিবা, ইনজুরি ছাড়া তো টিটেনাস হবে না, তার মানে কোথাও না কোথাও কাটা থাকবে। মাসেল স্টিফনেস দেখবা, জ্বর দেখবা, ডিফিকাল্টিস সে গিলছে কিনা, জ্বর আছে কিনা দেখলা। ফিজিক্যাল এক্সপ্রেশনটা দেখার চেষ্টা করো, ফেসিয়াল এক্সপ্রেশনটা তুমি দেখবা। তারপরে হচ্ছে তোমার ল্যাবরেটরি টেস্টে টেস্ট করা হয় কি ব্যাকটেরিয়া অ্যাভেলেবেল এখানে। আচ্ছা, give me a few minutes. আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। যেখানে আমরা ছিলাম, ল্যাবরেটরি টেস্ট করা হয়, ব্যাকটেরিয়া কালচার করা হয়, দেখা হয় যে আসলে এই ব্যাকটেরিয়া হয়েছে কিনা। তোমরা জানো ব্যাকটেরিয়া কালচার করে ব্যাকটেরিয়ার উপস্থিতিটা টের পাওয়া যায়। শুধু তাই না, অনেক সময় হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি করা হয় নার্ভ সেলের অংশ বোঝার জন্য। যাই হোক, আমরা ওদিকে না যাই, এত কিছু করারই দরকার পড়ে না। নর্মাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যায়, কারণ একবার যখন অ্যানিমেল দেখায় ফেলবে তখন বাঁচার সুযোগ আসলে কম থাকে, যদিও লিটারালি বয়ে থাকছে। এন্ড প্রিভেনশন কিভাবে করবা, এটা আসলে ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল। হ্যাঁ, আমাদের মানুষেও হিউম্যানেও অ্যাভেলেবেল। দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু প্রিভেন্ট টিটানাস ইজ ভ্যাকসিনেশন। এটা ছাড়া প্রিভেনশনের দুটো ওয়ে থাকে, একটা ভ্যাকসিনেশন আর একটা হচ্ছে বায়োসিকিউরিটি, বুঝছো? এছাড়া কোনো ওয়ে নেই। All animals should be vaccinated against tetanus as part of the routine vaccination program. Vaccination program should be tailored to the specific needs of the animal. আচ্ছা, মেইন কথা মনে রাখবা, নির্দিষ্ট এটার যদি কোনো বয়স সীমা নাই, এটার আমরা ছোটকাল থেকে রেকুন ভ্যাকসিনেশনের মধ্যে রাখলে এটা ইজিলি তুমি সুন্দরভাবে ভালো ইয়া দিও। আর একটা কথা মনে রাখবে, এই যে তোমার ডিপিটি যে আমাদের ভ্যাকসিনেশন আছে বাচ্চাদের মানুষের, 10 ইয়ার্স পরে যদি কখনো কেটে যায়, 10 বছর পর্যন্ত সুরক্ষা দেবে, 12 বছর পর এরপর কিন্তু তুমি নিবা ভ্যাকসিনেশন, খুবই দাম কম। এটাই করবা। আরেকটা ঘটনা আছে, ধরো কোথাও কেটে গেছে, ওন মানে প্রচুর ভাবে কেটেছে এবং লোহা জাতীয় জিনিস দিয়ে, যেটা অনেক সময় আমরা বলি লোহা মরিচে পড়েছে, এই ধরনের। কি করবা, ওটা প্রচুর সুন্দরভাবে ক্লিন করে ফেলবা। ক্লিন করার পরে তোমার হচ্ছে ওনটাকে কেয়ার করার পরে ওখানে, তারপরে দরকার থাকলে তুমি হচ্ছে পরবর্তীতে ইয়াতে করবা, মানে ফার্দার ডাক্তারের কাছে যাবা আর কি। কার যদি ছোট হয়ে যাওয়ার দরকার নাই, লোহা দিয়ে অনেক বেশি কাটতে, পরের দিন যা টিটেনাস টক্সয়েডের একটা ভ্যাকসিন তুমি নিয়ে নিবা, দাম খুব বেশি না। বারবার বলছে একটা কথা, প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে নিতে বলা হয়, যাতে হচ্ছে খিচুড়ি না হয় বাচ্চা এবং মাতে। এবং তাতেও যদি আগে তোমরা না নাও, এটা সম্ভবত 9-10 থেকে দেওয়া শুরু করে, যদি না নাও প্রেগনেন্ট টাইমে 2টা বা 3টা ডোজ আছে, কাইন্ডলি ওটা নিয়ে নিবা। কারণ তাতে হয় কি, প্রেগনেন্সির সময় যখন মানে আসলে সিজারিয়ান সেকশনের দিকে গেলে, তো ওরা তো কিছু না কিছু ইউজ করে তোমার পেটটা সিসেক করে, তাই না? তারপরে যদি তোমার এটার ধরো ওন হলো, ওন দিয়ে কিন্তু এই ব্যাকটেরিয়াটা যায়, তাহলে তখন একটা সম্ভাবনা থেকে যায় এবং অনেক সময় খিচুনির রোগটা হতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আমরা যারা ফিমেল আছি, তোমাদের জীবন সঙ্গী যারা ফিমেল হবে, তাদের ক্ষেত্রে একটু কাইন্ডলি কষ্ট করে, তার লাইফ তার দেহ, কিন্তু তোমরা একটু এটা ঠিক মতো মেনটেন করবে। কারণ একটা মানুষ এই রোগটা হলে, যেমন না হলে তো সারাই মনে হয়, বিষয়টা হচ্ছে যে সাইন সিম্পটম পুরোপুরি শো করে ফেললে বাচ্চাটা একটু টাফই। এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, ঠিক আছে? কন্ট্রোলিং করবা কি, সাপোর্টিং ট্রিটমেন্ট তুমি দিবা। প্রথম যদি জানতে পারো যে হ্যাঁ আমার ওন্ড হয়েছে, আমি তখন তুমি অ্যান্টিটিটেনাস অ্যান্টিটক্সিন অ্যাডমিনিস্ট্রেশন করতে পারো। হ্যাঁ, শুধু তাই না, ও যখন খুব বিরক্ত থাকবে, ইরিটেবল থাকবে, কি করবা, সিডেটিভ দিবা, মাসেল রিল্যাক্সেন্ট দিবা। ওনটাকে কেয়ার করবা। যদি ওখানে তোমার এমন ওন যে কেটে ফেলে দেওয়া যায় বা জায়গাটা পরিষ্কার করে ফেলা যায়, তাহলে সেটা সেইটা করার চেষ্টা করতে হবে। সাপোর্টিভ কেয়ার হিসেবে ডিফারেন্ট টাইপস অফ ফ্লুইড দিবা, নিউট্রিশন দিবা, পেনটা ম্যানেজমেন্ট করবে, তো ব্যথা থাকবে।
রেগুলার ভাইটাল সাইন তুমি দেখবা, কমপ্লিকেশন থাকলে দ্রুত সেটা হ্যান্ডেল করবা। সো অল অ্যাবাউট দিস ইজ অল অ্যাবাউট দ্য সাইন সিমটম অফ টিটেনাস, ধনুষ্টঙ্কার। মনে রাখবা এটা কিন্তু একটা একটু হালকা পাতলা জেনেটিক ডিজিজ আসলে, অত ওই লেভেলের ইয়া নাই, কিন্তু বাট ধরা হয় হালকা জেনেটিক। জেনেটিক গুলোর আমাদের প্রতি গুরুত্ব আছে। আচ্ছা শোনো, তোমরা একটা শর্ট নোট কিসের উপর তৈরি করবা? জুনোটিক ডিজিজ, যে ডিজিজ গুলো অ্যানিমেল থেকে মানুষে, মানুষ ভাইস ভার্সা, মানুষ থেকে অ্যানিমেল, অ্যানিমেল থেকে মানুষে কি হয়, ট্রান্সফার হয়, বুঝছো? এটাকে বলে জেনেটিক ডিজিজ। অনেক কিছুই আছে জেনেটিক ডিজিজের মধ্যে। 10টা জেনেটিক ডিজিজের নাম উইথ কজাল এজেন্ট এবং কোন অ্যানিমেলকে তারা এফেক্ট করে এটা শিখবা। এই কথা বুঝতে পারছো? প্রতিটা ক্লাসে কিন্তু সবকিছু ম্যাডাম পড়াই দিবে না, কিছু বলেও দিবে যে পড়তে হবে। একটু কেউ যেই নোট ভালো করে করো, একটু লিখে নাও যে জেনেটিক ডিজিজটা পড়তে বলেছে ব্রিফ নোট হিসেবে। আজকের ক্লাসে বললাম আমি যে তোমরা হচ্ছে জেনেটিক ডিজিজটা পড়বা ব্রিফ নোট হিসেবে। আর একটা কাজ করবা, যেই সিআর আছো কাইন্ডলি প্রতিদিন ক্লাসের ইয়াগুলো আমাকে একটু দিয়ে দিও তো, তাহলে আমি প্রশ্ন করার সময় মাথায় থাকবে যে এইটা বলছিলাম। এই কথা বোঝা গেছে না শোনা গেছে? তাহলে আমার প্যারা হলো না, তোমাদের হবে না। পরবর্তী ডিজিজে যাচ্ছি, ব্ল্যাক কোয়ার্টার। হ্যাঁ, বাদলা রোগ, মনে রাখবা এটাকে গ্রামে গঞ্জে বাদলা বলে ডাকে। Black powder, also known as black leg, is an acute and often fatal infectious disease. Cattle, sheep, goat কে এরা হচ্ছে বেশি এফেক্ট করে। And causal agent কি? Clostridium গ্রুপেরই ডিজিজ, Clostridium চাউবিয়াই, পজিটিভ গ্রাম পজিটিভ স্পোর ফার্মিং ব্যাকটেরিয়া। এবং এটা মনে রাখবে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, অ্যানারোবিক তো অবশ্যই বলছো, বাতাসের সংস্পর্শে আর কিছু আছে বাতাসের অনুপস্থিতিতে, এটা বাতাসের অনুপস্থিতিতে ভালো জন্মাইতে পারে। এবং সব থেকে মজার বিষয় যে স্পোর ফর্ম করে। ক্লস্ট্রিডিয়াম জাতের যত স্পিসিস আছে তারা স্পোর ফর্মিং করে। হোস্ট কারা? প্রাইমারি ক্যাটেল। আর বিশেষ সব থেকে তোমার যে পালা গরুগুলো আছে বাচ্চাটার মধ্যে সব থেকে বেশি খাওয়া দাওয়া যাকে খুব আদর করো যে বাচ্চাটাকে, যে গরুর, ওইটা বেশি ওয়েল ফেড অ্যানিমেলস মোস্ট সাসেপ্টেবল। শরীর স্বাস্থ্য যার ভালো। ম্যাডাম এটার কারণ কি? কিছুই না, মানে জাস্ট বলা হয় যে তোমার পালের সব থেকে যে স্বাস্থ্য ভালো গরুটাই এফেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে বাচ্চা, ইয়াং বাচ্চাটাতে। সাইন সিমটম কি? ব্ল্যাক লেগে, শুনো মনে হচ্ছে না যে লেগের ওখানে সাইন? ব্ল্যাক লেগ, লেগের ওখানে সাইন কি হবে ফার্স্টে? যেহেতু ইনফেকশিয়াস ডিজিজ, ফিভার থাকবে, বুঝছো? ফিভারটা কিন্তু হাই ফিভার, 107 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট থাকবে। তো ফিভার অনেক বেশি থাকলে অ্যানিমেল স্টপ ইটিং এন্ড রুমিনেটিং, খাওয়া ছেড়ে দিবে, এবং যে জাবর কাটে অ্যানিমেল এটা সে ছেড়ে দিবে। সাডেন ল্যামনেস, পায়ে সমস্যা তো, ওখানে ব্যথা ট্যাথা করবে, সিভিয়ার ল্যামনেস হবে ওয়ান লিম্বে। সোয়েলিং অ্যান্ড ক্রিপিটাস, যেখানে তোমার বৈশিষ্ট্যটা হবে সোয়েলিং হবে, যেখানে আঘাত পাইছে ওই জায়গায় যদি তুমি হাত দাও তার ক্রিপিটাস সাউন্ড হবে, কারণ কি ভিতরে পচ পচ সাউন্ড করে। ক্রিপিটাসের অর্থ হচ্ছে পচ পচ সাউন্ড করা। মানে তুমি যদি গ্যাস হলে কোথাও, মানে মানে ধরো যে কোনো একটা পানির মধ্যে চ্যাপ চ্যাপ, বোঝো? যদি বৃষ্টিকে বর্ষাকালে যাইতে থাকো, জুতা যদি একটু মানে ইয়া হয়, পানি শোষক টাইপের হয়, হাঁটতে গেলে চ্যাপ 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 সাউন্ড হয়। হ্যাঁ, আমি এই সাউন্ডটা ভাই পরে বোঝাইতে পারবো না, বৃষ্টিকালে তোমরা বুঝতে পারো। তো এই ধরনের সাউন্ডটা ওখানে পায়। একটা শক্ত শক্ত গ্যাস গ্যাস হয়েছে, নিচু উঁচু এরকম আর কি। অ্যানিমাল ডিপ্রেশন থাকবে, লস অফ অ্যাপিটাইট, খাওয়ার রুচি হারায় যাবে, রেসপিরেটরি রেটটা বেড়ে যায়। হ্যাঁ, শুধু তাই না, যে জায়গায় এফেক্টেড মাসেল আছে এটাতে ওন্ড লাগে, মানে মানে ক্ষত থাকা লাগে, সেখানের মাসেলটা তোমার ডার্ক হবে। মাসেল কিন্তু পিঙ্কিশ হয়, যত বাহিরে রাখবা তত কালো হওয়া শুরু করবে, তার কারণে অক্সিজেনের সংস্পর্শে ওরা বিক্রিয়া করে কালো দিকে হবে। তো মাসেলটা তোমার বিকাম ডার্ক হয়ে যাবে, আর সব কালা কুচকুচার দিকে চলে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, নেক্রোসিস হচ্ছে। তো নেক্রোসিস হয়েছে, আর নেক্রোসিস কি বোঝাবো না? মৃত সেল, ঠিক আছে? এবং এমন আছে যে এই ধরনের সব সাইন সিমটম দেখায় ফেলার পর খুব জ্বর, এই ধরনের সাইন সিমটম দেখা 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারাও যেতে পারে, যে ম্যাডাম মরলো না তো, এখন তার মানে তোমার অ্যানিমেলের শরীর স্বাস্থ্য ভালো, দেড়শয় মরে নাই, আর কিছু। আর ডায়াগনোসিস কি করবা? পোস্টমর্টেম এক্সামিনেশন করে যদি দেখাই লাগে তাহলে ডায়াগনোসিস করে কি করবা? তো মনে রাখবা যে তোমার ওই জায়গাটাতে তোমার ব্ল্যাক কোয়ার্টার হবে, হবে হচ্ছে লেগে, এবং মাসেলটা সাধারণত কালা কুচকুচা হয়ে যাবে, এবং ওই মাসেলের ওখানে গ্যাস ডেভেলপ হবে, কিপিটার সাউন্ড হবে, এবং একটা আনপ্লিজেন্ট মানে ব্ল্যাক কোয়ার্টার স্মেল, গন্ধ, একটা পচা গন্ধ বেরোবে। গ্যাস ওখানে নেক্রোসিস হয়েছে, গ্যাস হয়েছে, পচা গন্ধ তো বের হবে। আর পিসিআর করা যায়। হ্যাঁ, মানে তোমার পলিমার চেইন রিঅ্যাকশনের মাধ্যমে। প্রিভেনশনের ওয়ে কি? ভ্যাকসিনেশন। ওরকম ধরনের হলে ভ্যাকসিনেশন করবা। হাইজিন এন্ড স্যানিটেশন, যে অ্যানিমাল যেখানে আছে ওটা ঠিকঠাক মতো আমি হচ্ছে ওখানে ভালোভাবে মেনটেন করবো, পরিষ্কার টরিষ্কার করবো। যদি কোনো অ্যানিমালের সমস্যা হয় এটা ছোঁয়াচে না, কোয়ারেন্টাইন করবো এবং টেস্টিং করবো, ঠিক আছে? সিক্স আইসোলেশন, সিক কোনো একটা অ্যানিমাল সিক হয়ে গেলে তাকে সরাই দিবা, তাকে খাবার দাবার ভালো দিবা, এইটাই। এটা হলো ওটা প্রিভেনশনের উপায়। প্রিভেনশন তো গেলা, শুধু তাই না, খাবারটা ভালো দিয়ে মনিটরিং করবা, সার্ভেলেন্স করবা, ফার্দার ইনজুরি হতে দিবা না, ভেটেরিনারির সাথে ভালোভাবে কথা বলবো,
এডুকেশন করব, গ্রামের মানে যে অন্যরা গরু টরু পালে, তারপরে হচ্ছে স্প্রে লাইম ইয়া করব, যখন মারা যাবে, মারা গেলে ওর ইয়ার উপর দিয়ে কি করব, যেহেতু এটা স্পোর ফর্মের ব্যাকটেরিয়া, ওর উপর দিয়ে আমি ছাই ছিটিয়ে দিব ওই কবরের উপর দিয়ে। এন্ড ট্রিটমেন্ট কি? ব্যাকটেরিয়াল ডিজিজ, তাহলে কি করতে হবে আমার? অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপর অ্যান্টিবায়োটিক শুধু দিবা না, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগও দিবা, ঠিক আছে? যেহেতু বিষ ব্যথা থাকবে শরীরে, সাপোর্টিভ কেয়ার দিবা, ফ্লুইড দিবা, খাওয়া দাওয়া সারিয়ে দিবে না, বলা হয়েছে না যে ইনহ্যাবিটেন্স আছে, অ্যানোরেক্সিয়া। ওভারঅল অ্যানিমেলটার জন্য তুমি হাইড্রেশন মেনটেনের জন্য পানি দিবা পর্যাপ্ত, বা স্যালাইন দিলা এবং নিউট্রিশন দিলা। অসুস্থ অ্যানিমেলকে দূরে রেখে দিবা, ওর ওখানে বিরাট পেইন থাকবে, পেইন ম্যানেজমেন্টের জন্য পেইন রিমুভাল ইয়া দিবা। এই বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এইটা গেল হচ্ছে তোমার, আজকে আমরা বললাম টিটেনাস আর ব্ল্যাক ওয়াটার। কতদিন কি পড়ছো? ম্যাস্টাইটিস পড়ছি। আজকে শর্ট নোটের ক্ষেত্রে কিন্তু জেনেটিক ডিজিজটা পড়তে বলছি, তোমরা কাইন্ডলি একটু লিখো, বুঝছো? যে ম্যাডাম করতেছে, শুয়ে ঘুমায় পড়ছি, রোজা রাখছি ম্যাডাম, ক্লান্তি, এত আলাপ করেন না ভাই। আমি তো প্রশ্ন যখন দিব তখন তো আর আমার এইসব চিন্তা করতে হবে না, তোমাদের ভালোর জন্যই বলা। আচ্ছা দাঁড়াও, আরেকটা টপিকস পড়াবো। একটু দাঁড়াও। আচ্ছা, চলে গেলাম আর একটা টপিকসে। আমি স্ক্রিন শেয়ার করছি, জাস্ট এ মিনিট। এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনশট? না, চলে গেছে হচ্ছে ইয়াতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, জাস্ট মিনিট। এই অন্য কোনো ক্লাস হচ্ছে? আচ্ছা, শরীফ কোন কোর্সটা নিবে তোমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই সাবজেক্টে কয়দিন আগেই পড়ে আসছো, তো এখান থেকেও আসলে মেডিসিনের কিছু কোশ্চেন আসে আসলে। প্যারাসাইট কাকে বলে ভাই, এগুলো পড়াবো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো এখানে যে কোশ্চেনটা আসলে, মানে এখানে যে কোশ্চেনটা আসলে আসে অনেক সময়, যে ইম্পর্টেন্ট কিছু প্যারাসাইটের নাম বলা হয়, লিখতে বলা হয়। ট্রিমাটোড হতে পারে, সিস্টোড হতে পারে। ইন কেস অফ ক্যাটেলে ধরো 5টা বা 10টা প্যারাসাইট, একটু কাইন্ডলি নোট ডাউন করি, কোন প্রশ্নটা চাওয়া হয় অনেক সময়। প্যারাসাইটিক ইনফেকশনের নাম চাওয়া হয় ইন কেস অফ ক্যাটেল, হ্যাঁ। ট্রেমাটোড, সিস্টোড, নেমাটোড মিলাই লিখবা, কোন কোনগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন দিয়ে দিলে ধরো অ্যানকালিস্টোমা ক্যানাই না, ওটা তো ভাই কুকুরের। তো দেখো, প্যারাসাইটিক যে সমস্যা হলে এটার কমন সাইন সিম্পটমটা কি আসলে, যদি কোশ্চেন আসে, what are the common sign symptom if your animal is affected with কি প্যারাসাইট, ডিফারেন্ট টাইপ অফ প্যারাসাইট। ফার্স্টেই যেটা হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইন দেখতে পাই, হয় ডায়রিয়া, না হয় কনস্টিপেশন, ওয়েট লস হয়, লস অফ অ্যাপিটাইট হয়, অনেক সময় মিউকাস বা স্টুল দিয়ে ব্লাড আসে। রেসপিরেটরি কিছু সাইন দেখা যায়, যদি আমার প্যারাসাইট হয় রেসপিরেটরি সিস্টেমের, তাহলে কাফিং, ডিফিকাল্টি ব্রিদিং, এগুলা। যদি তোমার হয় স্কিনে, হ্যাঁ, তাহলে কি হয়, ইচিং হয়, স্কিন হেয়ার লস হয়, অ্যালোপেশিয়া হয়, হ্যাঁ, স্কিন ইরিটেশন থাকে, এই তো। আর যদি কোনো কিছু কিছু আছে যেগুলো তোমার নিউরোলজিক্যাল সাইন তৈরি করে, হ্যাঁ, সিজার, উইকনেস, ট্রিমর্স, কিছু আছে অ্যানিমিয়া তৈরি করে। সো কমন সাইন সিম্পটম দিলে পারবা না। যদি বলে হোয়াট আর দ্য কমন সাইন সিম্পটমস অফ ইউর অ্যানিমেল হোয়েন ইট ইজ অ্যাফেক্টেড উইথ প্যারাসাইট, পারবা কিনা পারবা না? মানে ফার্স্টেই লিখবা যে কোন প্যারাসাইটের উপর সাইন সিম্পটম সেরকমই হবে, যে নির্ভর করছে
যে কোন প্যারাসাইট দিয়ে আক্রান্ত হচ্ছে। যদি প্যারাসাইটটা ব্লাড সাকিং হয় তাহলে প্রডিউস করবে অ্যানিমিয়া। লিখতে পারবা না? জি ম্যাডাম ম্যাম পারবো। পারবো। হ্যাঁ, কঠিন না, একেবারেই কঠিন না। মানে কিছু কমন সাইন সিমটম আছে, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের প্রবলেম গুলা, অ্যানিমিয়া রিলেটেড প্রবলেম গুলো ফার্স্টেই লিখে নিবা। মানে ম্যালনিউট্রিশন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লিখবা যে যদি অ্যানিমিয়া বা ব্লাড সাকিং প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয় তাহলে অ্যানিমিয়া হবে। এগুলো আর কি কমন, কিন্তু খুব কমন। এন্ড ডায়াগনোসিস কিভাবে করবা জানা আছে? প্যারাসাইটিক ইনফেকশন তুমি কিন্তু একটোপ্যারাসাইট হলে তুমি স্কিন লেশন বা স্ক্র্যাবিং নিয়ে আইডেন্টিফাই করতে পারো, কিন্তু যদি এন্ডোপ্যারাসাইট হয় তাহলে এক্সামিনেশন অফ দ্য এগ বা স্টুল এক্সামিনেশন করে অথবা ব্লাড টেস্ট করে ইজিলি তুমি প্যারাসাইট আইডেন্টিফাই করতে পারবা। বুঝছো? এই কথা বোঝা গেছে? জি জি ম্যাম। ম্যাম। একটা কাজ করো, একটা লিখো। আজকের শর্ট নোটের আরেকটা টপিক হচ্ছে ডাইরেক্ট স্মেয়ার মেথড। ডাইরেক্ট স্মেয়ার, SMEAR স্মেয়ার মেথড ফর প্যারাসাইটিক এগ আইডেন্টিফিকেশন। লিখো, টপিকটা লিখো। কথা শোনা যায়? আচ্ছা শোনো, ডায়াগনোসিস কিভাবে করব? ফার্স্টে তো হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সাইন নিলা, জানতে পারলা, ধারণা করলা, হ্যাঁ। এরপরে ল্যাবরেটরি টেস্ট কি করবা? স্টুল এক্সামিনেশন বা ডাইরেক্ট স্মেয়ার মেথড ফর আইডেন্টিফিকেশন অফ দ্য প্যারাসাইটিক ওভা অর এগ। এটার উপর একটা শর্ট নোট তৈরি করো। শর্ট নোট কিছুই না, কিভাবে করে, একটা স্লাইডের উপরে গোবর নেয়, তার সাথে ড্রপ অফ ডিস্টিলড ওয়াটার অথবা ওয়াটার দেয়, তারপরে একটা চিকন লাঠি অথবা ইয়ার মাধ্যমে তোমার ওখানে কোর্স পার্টিকেল, বড় বড় এবড়া থেবড়া জিনিসগুলো সরায়, তার উপরে একটা ছোট্ট স্লাইড দেয় এবং মাউন্টিং ডিপিএক্স দিয়ে ইয়া দেয়, এবং তার ফাইনালি আলটিমেটলি ইয়ার নিচে দেখে। ডাইরেক্ট স্মেয়ার মেথড এটাই, 2-3-5 লাইন, এটা একটু লিখবা, ঠিক আছে? Procedure of direct smear method for identification of the different egg of different parasite. টপিকসটা বুঝছো? জি ম্যাম। এটা হচ্ছে আসার মতো কোশ্চেন। ওকে, সামনে আগাচ্ছে। এটা নেটে কাজ সার্চ করবা, মানে কিভাবে করবা আর কি, প্রসিডিউর অফ ডাইরেক্ট স্মেয়ার মেথড ফর আইডেন্টিফিকেশন অফ দ্য প্যারাসাইটিক ওভার প্যারাসাইটিক এগ, যেটাই লেখো সবকিছুই ঠিক আছে। আর ডায়াগনোসিস আর একটা হচ্ছে পলিমারাইজ চেইন রিঅ্যাকশন। তোমরা জানো প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে কোশ্চেন হতে পারে কোন ইমিউনোগ্লোবিন বাইরে যায় বলো তো? ইমিউনোগ্লোবিলিন ই। এই বাচ্চাগুলা এইটা মনে নাই? অ্যালার্জিকে এবং প্যারাসাইটিক ইনফেকশন ওই ইমিউনোগ্লোবুলিন বাড়ে, ফেরে, বুঝছো? আচ্ছা যাই হোক, সামনে যাচ্ছি। এখন প্রিভেনশনের ওয়ে কি বলতো? এই কোশ্চেন আসলে জানি ভাই আকাশ থেকে পড়ো না, খুবই কমন। তোমাদের বললাম ভাই বারদাররা একটুখানি ইয়া হলেই মাথা নষ্ট, যে হ্যাঁ কি ভাই আমাদের কারোর সাথে ভাই শত্রুতা না, আমরা চাই তোমরা নাম্বার ভালো পাও। প্রিভেনশন ওয়ে কি? হাইজিন মেনটেন করবা, বায়োসিকিউরিটি মেনটেন করবা, ভেক্টর কন্ট্রোল করবা, অ্যাওয়ারনেস রেইজ আপ করবা, মাস মিডিয়ার একটা প্রচারকে কাজে লাগাবা, এনথেলমেন্টিক্স করবো 3 মাস পর পর দিব, হ্যাঁ। আমি ও যে অ্যানিমেলটা থাকছে যে ঘরে শেল্টার নিচ্ছে ওই ঘর বাড়ি পরিষ্কার রাখবো। সো এইটা নিয়ে লিখতে দিলেও তো না পারার কোনো কথা নাই। কেউ প্লিজ ফার্স্টে ভ্যাকসিনেশন লিখবা না। এটা তোমার ডগের ক্ষেত্রে অথবা ক্যাটস এর ক্ষেত্রে পরের বিষয়, এগুলো একেবারে রেয়ার কেস। ভ্যাকসিনেশন ইন কেস অফ প্যারাসাইটিক ইনফেকশন, আমরা এনথেলমেন্টিক্স এর কথা বলবো, সমানে ঘরে ভ্যাকসিনেশন লিখে যায়, তার মানে কিছুই বোঝে না। এই হলো ঘটনা। কমনলি কিছু বলবো না, কিন্তু বলবো যে ওভারঅল প্যারাসাইট তোমার বডিতে কি ক্ষতি করতে পারে বা অ্যানিমেলের বডিতে কি ক্ষতি করতে পারে এবং কিভাবে তুমি কন্ট্রোল করবা। কোশ্চেনটা একটু লিখো তো। হোয়াট আর দ্য ইফেক্টস অফ প্যারাসাইটিক ইনফেকশন ইন ইউর অর অন ইউর বডি, এবং at the same time how will you control or prevent the parasitic infection in your animal? লিখতে পারছো বাচ্চাগুলা? ম্যাম আরেকবার বলুন ম্যাম। What are the effects of parasitic infection
ইন এনি অ্যানিমেল, এনি কাইন্ড অফ অ্যানিমেলই হতে পারে। কি সমস্যা ইনফেকশনের? আর কিভাবে তুমি এটাকে প্রিভেন্ট করবে? হাউ উইল ইউ প্রিভেন্ট প্যারাসাইটিক ইনফেকশন ইন ইউর অ্যানিমেল অর পোল্ট্রি? পোল্ট্রি রাখলে অবশ্যই তুমি ইয়া নিয়ে বসে থাকবে না। ডিমের কথা অবশ্যই আসবে, মিট প্রোডাকশনের কথা আসবে, এফসিআর এর কথা আসবে, তাই না? এগুলো একটু রিলেট করে পড়বা। বুঝা গেছে? অ্যান্ড হাউ উইল ইউ প্রিভেন্ট? কিভাবে তুমি প্রিভেন্ট করবে প্যারাসাইটিক ইনফেকশন ইন ইউর অ্যানিমেল? সেটা হতে পারে অ্যানিমেল বলতে লাইভ স্টক অর পোল্ট্রি, ইন ইউর লাইভ স্টক অর পোল্ট্রি, যে কোনো একটা দেওয়া হবে, কমন দুটা লিখতে দেওয়া হবে না। পারবা না ঘুরে ফিরে বানায় লিখতে টেখতে? হাইজিন আছে, বায়োসিকিউরিটির মধ্যে সবকিছু চলে আসে। এরপরে ফার্দার অনেক কিছু বলা লাগে যে যেখানে থাকে সেটা আমি ক্লিন আউট করবো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বলার সময় তো বলতেই পারো অনেক কিছু, করলে করলা, নাইলে না। বলার সময় তো বলতে সমস্যা নাই। যে ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার দিব, রেগুলার আমি হচ্ছে ওয়াটার ইউটেন্সিল গুলো বা ফুডের ইউটেন্সিল গুলো ক্লিয়ারলি ধোয়াধুয়ি করবো। এবং একটা কথা মনে রাখো, তুমি যেটা ফার্ম করো এবং এই জিনিসগুলো ঠিকঠাক মতো মেনটেন করো, তুমি কিন্তু ফার্মে লাভবান হবা। অফকোর্স একটা বাচ্চা রেয়ারিং এর ক্ষেত্রে, একটা ছোট বাচ্চা রেয়ারিং এর ক্ষেত্রে যদি মা বাবা খাদ্য, এই যে সাবিকুন নাহার বৃষ্টি, আমাদের বৃষ্টির বেবিটার জন্য অনেক অনেক দোয়া। তো সে যদি মানে আশেপাশের মা চাচিদের আলাপ না শুনে নিজের বেবিটাকে নিজে একটু যত্ন করার চেষ্টা করে এবং তাকে সারাক্ষণ আর কি সেই রাখার চেষ্টা করে এবং অন্য কিছুই হাবিজাবি মুখে না দিতে দেয়, দুধ ছাড়া বা যেটাই হোক, তার সেক্ষেত্রে দেখবা যে তার একটু রোগ বালাই কম হবে। আর যদি খালি এদের আশেপাশে একটু মানে দেও আর কি নিজের আরামের জন্য, তাহলে দেখবা যে অমক করছে কি একটু ইয়ার রস দিয়ে দিছে, মধু দিয়ে দিছে, ভাই রে ভাই, পরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। সো আমরা এগুলোর দিকে একটু সচেতন থাকবো। বাচ্চা 6 মান্থস হওয়ার আগ পর্যন্ত এইরকম ভাবে অ্যানিমেলের ক্ষেত্রেও তাই, হ্যাফাজার্লি যা তা খুশি খাওয়া যাবে না। অনেক বেশি হাতের মার খাওয়া যেতে পারে, এটা নির্দিষ্ট লিমিটে খাওয়াইতে হবে। পচা বাসি মার আগের দিনে অনেক বেশি খাওয়ানো যাবে না, ডাল অনেকদিন আগের খাওয়া, মানে সবকিছু। আমরা তো ডাক্তার, সো আমাদের তো নিজেদের হেলথ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এরকম ভাবে মানুষের বাচ্চারও যত্ন ঠিকঠাক মতো নিতে হবে। ইভেন যদি সেটা কাফ হয়, আমার গরুর বাচ্চাও হয়, তাকে তো আমরা মানে আরো বেশি যত্ন করবো। এই কথা বোঝা গেছে? টপিকস গুলো প্রতিদিন সিআরদের কাজ জি হচ্ছে, ম্যাম। সে যে কোনো সিআর যার যেটা মন চায়, ভাই তোমরা একটু কষ্ট করে মানে কি কি পড়ানো হলে টপিক্সটা আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে তোমরা জেনে মন চায় দিয়ে দিও। তার ফলে আমার ধারণা থাকবে যে আমি কি কি পড়ায় শেষ করলাম। ঠিক আছে? সবাই ভালো থেকো। তোমাদের সময়, বাড়িতে থাকার সময়টা নষ্ট করছি, মাঝে মাঝে বিরক্ত করি, সরি ফর দ্যাট। কিন্তু তোমাদের একটু আইসে মিড টার্মটা মানে ধরো এন্টোমোলজি আমরা মিডের মতো পড়ে ফেলছি, এটাও যদি মিড পর্যন্ত অনেকখানি আগায় যেতে পারি, তাহলে যেটা হবে তোমাদেরই সুবিধা হবে। তার পরবর্তীতে আমাদের আরেকটা কোর্স আবার আছে, অ্যানিমেল এন্ড পোল্ট্রি ব্রিডিং। হ্যাঁ, ওটা আসো, তারপরে সামনাসামনি নিব। ঠিক আছে? ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।